আচ্ছা, তাহলে আমরা শুরু করছি হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6, মোল ও মোলের ধারণা। হ্যাঁ। আচ্ছা, তাহলে যেহেতু আমরা হচ্ছে গিয়ে মোল আর মোলের ধারণা শুরু করব, এটার জন্য হচ্ছে গিয়ে আমাদের শুরুর যে পার্টটা হচ্ছে গিয়ে জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে মোল জিনিসটা কি, মোল জিনিসটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। অলওয়েজ মাথায় রাখবা, মোল মানে হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। এখন তাহলে গ্রামে প্রকাশিত ভর বলতে আমরা কি বুঝতেছি? নর্মালি আমরা যখন কোনো একটা পদার্থের হচ্ছে গিয়ে ভর জিজ্ঞেস করি যে পারমাণবিক ভর কত, সেই ক্ষেত্রে তোমরা কি বলছো? তার যে পারমাণবিক ভরটা আছে সেটা। যেমন উদাহরণ হিসেবে তুমি ধরতে পারো হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ভর কত জিজ্ঞেস করলেই তোমরা বলবা হচ্ছে গিয়ে কি, যে 23। এখন দেখো, সাধারণত আপেক্ষিক ভর হওয়ার কারণে এর কি থাকে না, কোনো একক থাকে না। কারণ আপেক্ষিক ভর হচ্ছে গিয়ে কি সমজাতীয় রাশির অনুপাত। ওকে। আচ্ছা, তাহলে আসি এই যে আপেক্ষিক ভর, এই আপেক্ষিক ভরটাকে যখনই আমরা কি করব, গ্রামে প্রকাশ করব, যেমন 23 গ্রাম। গ্রাম প্রকাশ করলেই এটা হয়ে যাবে কি, 1 মোল। তার মানে আমরা বুঝবো হচ্ছে কি, যে গ্রামে প্রকাশিত আপেক্ষিক ভরকেই হচ্ছে কেন আমরা কি বলি, মোল বলি। তাহলে এখন ধরো, যেমন সোডিয়ামের হচ্ছে 23 গ্রাম, তুমি যদি বলো হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়ামের কথা, ম্যাগনেসিয়ামের ভর কত হচ্ছে, ম্যাগনেসিয়ামের ভর হবে হচ্ছে 24। তাহলে যদি তুমি গ্রামে প্রকাশ করো, তখনই এটা কিসে পরিণত হয়ে যাবে, মোলে কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম সমান হচ্ছে গিয়ে কত, 24 গ্রাম। এখন ধরো, এর সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে বলতে পারছি কি, যে ধরে নাও আমার কাছে যে কোনো একটা লবণ আছে, লবণটা হচ্ছে গিয়ে কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা অণু। এই অণুর ক্ষেত্রে যদি তুমি ভর বের করো, ভরটা কি হচ্ছে, সে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, যোগ ক্লোরিনের ভর হচ্ছে কত, 35.5। আর কয়টা আছে, দুইটা আছে, তাই আমি ইনটু 2 করে দিলাম। 2 করে দিলে টোটালটা মিলে আমার ভর কত দাঁড়াচ্ছে? আমার ভর দাঁড়াচ্ছে হচ্ছে 24 যোগ 71। আর আমাদের আসছে হচ্ছে এখানে টোটাল মিলে আসছে 95। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 95। এখন একে তুমি গ্রামে প্রকাশ করো, যখনই তুমি গ্রামে প্রকাশ করছো তখন এটা কিসে কনভার্ট হয়ে গেল, মোলে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি, যে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 95 গ্রাম। এখন ধরো, এখান থেকে ছোট্ট একটা টাইপের আমরা কোশ্চেন হচ্ছে গিয়ে বলতে পারি, যে ধরো এরকম ভাবে জিজ্ঞাসা করলো, যে আহ ধরো 10 গ্রাম, 10 গ্রাম পানির মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত? তাহলে যখন এরকম একটা কোশ্চেন করছে, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি খেয়াল করে দেখো। তাহলে প্রথমেই হচ্ছে এই টাইপ কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপেক্ষিক ভরটা বের করে নিতে হবে। যেহেতু আমরা জানি আমাদের পানির সংকেত হচ্ছে H2O, তাহলে H2O এর ভর কত হচ্ছে, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে কয়টা, দুইটা। তাই আমি 2 দিয়ে গুণ করলাম, প্লাস অক্সিজেনের ভর কত, 16। তাহলে টোটালটা মিলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 18। এখন আসে 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল পানি। ওকে। আচ্ছা, এখন এই টাইপের কোশ্চেনে মানে আমরা শুরুর দিকে এই চ্যাপ্টারের যতগুলা ম্যাথ পাবো সেগুলোতে তুমি দেখবা আমার প্রশ্নে কি বলেছে। প্রশ্নে দেখো, আমাকে মোল সংখ্যা বের করতে বলেছে। তাহলে মোল সংখ্যা যদি বের করতে বলে, তাহলে মোল সংখ্যাটা থাকবে ডানে, ভরটা থাকবে বামে। যেমন এখানে আমি কি পেয়েছি, 18 গ্রাম। তাহলে আমরা কি এই জায়গা থেকে বলতে পারি না, যে 18 গ্রাম H2O এর মোল সংখ্যা, মোল সংখ্যা সমান 1। সুতরাং 1 গ্রাম, একটু উপরে উঠিয়ে নিই, 1 গ্রাম H2O এর মোল সংখ্যা হবে 1/18। সুতরাং আমাদের কোশ্চেনে কত বলেছিল, আমাদের কোশ্চেনে বলেছিল হচ্ছে 10 গ্রাম পানির মোল সংখ্যা কত। তাহলে আমরা বলতে পারি কি, 10 গ্রাম H2O এর মোল সংখ্যা 1 × 10/18। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু চলে আসবে। তাহলে একটু বলো, এটা ক্যালকুলেট করে একটু বলো আমাকে ভ্যালু কত পেয়েছো।
স্যার 0.56। 0.56, ওকে, যদি এটা হয় তাহলে এটাই, তাহলে 0.56 মোল। আচ্ছা, নর্মালি আমরা হচ্ছে কি মোল বোঝাতে আমরা এককটা কি ব্যবহার করি, MOL, কিংবা এটার এককটা আমরা দিতে পারি MOLE, যে কোনো একটা ব্যবহার করতে পারো, তো মোস্টলি হচ্ছে কি MOL ব্যবহার করা হয় আর কি। ওকে। আচ্ছা, সবাই আশা করি হচ্ছে গেন এই পর্যন্ত হচ্ছে গেন করে ফেলেছো, লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবে। ডান। না স্যার, না স্যার, একটু একটু। ওকে স্যার, শেষ করো। ডান স্যার, ডান। ফাইন। তাহলে এখন একটু আসি, এই মূল সংখ্যাকে, পদার্থের যে মূল সংখ্যা আছে এই মূল সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে, এন দিয়ে। এখন তুমি একটু খেয়াল করলে দেখবে, এই যে যে এন থেকে তুমি যে ভরটা বের করলে 10 গ্রামে কত হয়, এটা তো র্যান্ডম একটা ভর না, এই ভরটাকে তো আমরা চিনি না। তাহলে এটাকে আমরা র্যান্ডম ভর বলে একে আমরা প্রকাশ করছি হচ্ছে ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ দিয়ে তুমি এক হিসেবে বলতে পারো হচ্ছে গেন কি ওয়েট হয়। এখন ওয়েটটা কত বলে দিল, 10 গ্রাম। এবং খেয়াল করে দেখো, এই জায়গায় যে 10 গ্রামটা পাচ্ছি, এই 10 গ্রামটা আমাদের আসলো হচ্ছে গিয়ে মেইনলি ডাব্লিউটা, এবং ডিভাইডেড বাই এই যে নিচে যে সংখ্যাটা আছে, খেয়াল করে দেখো এই সংখ্যাটা মানে হচ্ছে এম, মানে হচ্ছে আণবিক ভর। এম বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে গিয়ে কি মাস, অর্থাৎ এই এম দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মাস, মানে হচ্ছে গিয়ে আণবিক ভর। হ্যাঁ, তাহলে যদি এটা আণবিক ভর হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আণবিক ভর। আর এই ক্যালকুলেশনটা করলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়ে মূল সংখ্যা, দ্যাট মিনস এন পাই। তাহলে আমরা এটার জন্য কি স্যার লিখতে পারি যে এন সমান, এন সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম, লেখা যায় না? স্যার এখানে কি মূল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হইতেছে? ইয়েস স্যার, আমাদের এই যে যে এন আছে, এই এন দ্বারা হচ্ছে কিনা আমরা বুঝতেছি পদার্থের মোল সংখ্যা, মোল সংখ্যা। আচ্ছা, ডাব্লিউ হচ্ছে গেন গ্রামে প্রকাশ করা ভর, গ্রামে প্রকাশিত প্রদত্ত ভর। এবং এই জায়গায় আমরা নিচে যেই এমটা পাচ্ছি, এই এমটা হচ্ছে আণবিক ভর। যখন তোমরা একেবারে শর্টকাটে কি করবে, সূত্র বসিয়ে করবে, সেই ক্ষেত্রে আমাদের এই এম মানে হচ্ছে আণবিক ভর, যেটার কোনো একক থাকছে না। ক্লিয়ার স্যার? ওকে, আশা করি ধরতে পেরেছো। এবার আসি, এখান থেকে আমাদের একটা জিনিস জানার বিষয় আছে, যেটা হচ্ছে কি আণবিক ভরটা হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর হয়। কি হয়, আপেক্ষিক আণবিক ভর। এখন একটু খেয়াল করে দেখো, আমরা নর্মালি জানি হচ্ছে গিয়ে আপেক্ষিক ভরের কোনো একক থাকে না, কিন্তু যদি আমরা এই ফর্মুলার মধ্যে এটাকে বসাই, তাহলে আমাদের কি হবে দেখো তো। এন সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম ছিল, আমরা একটু আর গুণ করে দেই, অর্থাৎ এমটাকে আমরা এন এর সাথে এন এর জায়গায় নিয়ে চলে আসবো, আর এনটাকে আমরা হচ্ছে এম এর জায়গায় নিয়ে আসতেছি, মানে আর গুণ করে ডানে নিয়ে চলে আসলাম। তাহলে আমাদের দাঁড়ায় কি, তখন আমাদের এই যে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এন। এখন আসি, স্যার এই ডাব্লিউর একক কি, ডাব্লিউর একক হচ্ছে গ্রাম, ডিভাইডেড বাই এন এর একক কি, এন এর একক হচ্ছে গিয়ে মোল। তো অনেক সময় আমাদের এই আপেক্ষিক আণবিক ভর, এদের এককটা ধরে নেওয়া হয় হচ্ছে গিয়ে কি গ্রাম পার মোল।
তাহলে আপেক্ষিক আণবিক ভরের প্রথম কথা, যদি আমরা সমজাতীয় রাশির অনুপাত চিন্তা করি, সেই ক্ষেত্রে আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নেই, কিন্তু মোলের হিসেব দিয়ে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে গ্রাম পার মোল এককেও অনেক সময় আপেক্ষিক ভরকে প্রকাশ করা হতে পারে। স্যার, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে এবার একটু আমরা আবার সামনে এগোই। ধরো এখানেই আমাদের কি ছিল, আমরা হচ্ছে এই পার্টটা হচ্ছে একটু ধরতে পেরেছি আশা করি। মোলের সাথে হচ্ছে ভরের সম্পর্ক দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। এই রিলেটেডই হচ্ছে, চলো আরেকটা অঙ্কের কথা আমরা একটু চিন্তা করি। যেমন হচ্ছে ধরো তোমাকে একটা কোশ্চেন বলা হলো যে 5 গ্রাম 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? সবাই একটু এই ম্যাথটা করে ফেলো দেখি। সবাই কি করতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, আচ্ছা। তারপরেও যারা হচ্ছে কি একটু এখনো করতে পারিনি, তাদের জন্য আমি হচ্ছে একবার বলে দিচ্ছি। যেমন ধরো এই টাইপের ম্যাথগুলোর জন্য আমার প্রথমেই কি করতে হবে, আণবিক ভরটা বের করে নিতে হবে। তো সালফিউরিক অ্যাসিডের জন্য আণবিক ভরটা কত হচ্ছে? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে হচ্ছে দুটো, ফাইন। প্লাস সালফারের ভর হচ্ছে 32, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, আছে কয়টা? আছে হচ্ছে 4টা। তাহলে আমরা টোটালটা মিলে হচ্ছে লিখতে পারছি কত? 2 + 32 + 64। টোটালটা ক্যালকুলেশন করলে দেখবে হচ্ছে 98। এখন আসি, তোমরা এখানে কিন্তু গ্রাম বসিয়ে দেবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি এই বাম পাশে মোল সংখ্যা উল্লেখ করছো, ততক্ষণ পর্যন্ত আমরা গ্রাম উল্লেখ করব না। ফাইন। এখন আসি, আমরা আণবিক ভরটা বের করে ফেললাম। আমি দুইটা প্রসেসেই দেখাই দিব যে আমরা হচ্ছে হিসেব কিভাবে করতে পারি। এখন ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে হচ্ছে কি মোল অ্যাড করে দিয়েছি, 1 মোল। আর 1 মোল যদি আমি কথাটা উল্লেখ করি, তাহলে আমার প্রতি ক্ষেত্রেই কি করতে হবে স্যার? প্রতি ক্ষেত্রেই হচ্ছে গ্রামটা উল্লেখ করতে হবে। তাহলে এই জায়গাটায় আমি গ্রাম উল্লেখ করলাম, দ্বিতীয় লাইনেও করলাম, এখানে আমাদের গ্রামটা উল্লেখ করে দিয়েছি। এখন আসো আমরা যদি হিসেব করি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর মোল সংখ্যা মোল সংখ্যা হচ্ছে 1। সুতরাং আমাদের প্রশ্নে কি ছিল? আমাদের প্রশ্ন ছিল 5 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 5 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা হবে, মোল সংখ্যা 1 × 5 ÷ 98। তাহলে স্যার কত আসে এখান থেকে ক্যালকুলেট করলে? স্যার 0.05। 0.05। 0.0510। 0510, ফাইন। 051 এটুকু দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এত তাহলে ফেলি মানে একটু আগে ইয়েস স্যার। স্যার, এটা যদি সূত্র দিয়ে করে ফেলি মানে এই যে এভাবে ঐকিক নিয়মে না করে তাহলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো, বাট একেবারে রুট প্রসেসটা যেভাবে আসতেছে সেটা জাস্ট আমি হচ্ছে একটু শিখিয়ে দিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমি এখনই আবার হচ্ছে গিয়ে ডিরেক্ট ফর্মুলাতেও ব্যবহার করে দেখাচ্ছি। তাহলে হচ্ছে আমরা এই জায়গা থেকে কি পেলাম, আমরা 0.51 মোল পেলাম। এখন ধরো তুমি এটা সূত্রে যদি করতে চাও, তাহলে কিভাবে করতে? সূত্রের ক্ষেত্রে ডিরেক্ট যদি তুমি সূত্র ব্যবহার করে করতে চাও, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি?
আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে ফিজিক্সের মতো করে আমরা ডান পাশে গিয়ে লিখবো হচ্ছে গিয়ে কি এখানে, এখানে আমাদের কি হচ্ছে নাম্বার পুরাপুরি পুরাপুরি পেতে হলে একেবারেই নাম্বার কাটার সুযোগ থাকছে না, এরকম ভাবে যদি পেতে চাও সেই ক্ষেত্রে তোমার বাংলা কথা বামে লিখে নিতে হবে। এখানে আণবিক ভর, আণবিক ভর লিখলে তারপরে হচ্ছে তুমি কি দিচ্ছ, কমা দিচ্ছ, ক্যাপিটাল এম দিয়ে আমরা আণবিক ভর বুঝাই। এখন আসো আমরা কার আণবিক ভর বের করছি, আমরা বের করছি সালফিউরিক অ্যাসিডের। তো নিচে তুমি H2SO4 লিখে নেবে, লিখে এরপর কি করলাম আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে এখানেই ভরটা বের করে ফেলবো। দেখো আপেক্ষিক ভর যেহেতু বের করছি, ক্যাপিটাল এম দিয়ে আপেক্ষিক ভর বের করলে এখানে কিন্তু একক হবে না, মৌলও উল্লেখ করবে না। ফাইন, তাহলে আমরা এখান থেকে কি করছি, সিমিলারলি এর ডান পাশে আমরা ভরটা নিয়ে নিব। 1 × 2 প্লাস আমাদের হচ্ছে 32 প্লাস 16 × 4, তাহলে আমার নিচের ফলটার ভ্যালু আসছে কত, 98। ওকে, আচ্ছা, তাহলে যদি 98 হয় সেই ক্ষেত্রে আহ, আচ্ছা দেখো এটা হচ্ছে 98 হলো। এবার আসি আমরা এখান থেকে কি বলবো, আমাদের এখান থেকে হচ্ছে কিন 5 গ্রাম বলে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কিন কি প্রদত্ত ভর, তখন আমরা দিব W = 5 গ্রাম, এখানে আমি গ্রাম উল্লেখ করলাম। এবং এই জায়গায় পরবর্তীতে আমাদের কি নিতে হচ্ছে, মোল সংখ্যা বের করতে বললো, তাহলে আমরা লিখবো হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা কমা এন হোয়াট, কোশ্চেন মার্ক। ওকে ফাইন, এবার তাহলে আসি আমরা হচ্ছে কি কি করতে চাই, আমরা হচ্ছে এগুলা দিয়ে ডিরেক্ট বের করতে চাই। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে দেখব যে আমরা জানি, আমরা জানি N = W/M। তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে, ডিরেক্ট আমি ডাব্লিউর মান বসিয়ে দেই। তাহলে আমাদের এখানে হচ্ছে 5/M এর ভ্যালু হচ্ছে 98। আর এদের জন্য আমাদের কি হয়ে যাবে একক, ফাইনালি আমরা হচ্ছে আনসারটা বের করলে দেখবো যে সিমিলার একটা ভ্যালু এসছে, 0.051 মোল। পয়েন্টটা কি স্যার ক্লিয়ার হয়েছে? জি জি স্যার স্যার। স্যার। আমার 0.51 আসে। ক্যালকুলেশন হয়তো একটু এদিক সেদিক হেরফের হয়েছে আর কি, সবাই আবার একটু ক্যালকুলেট করে দেখতে পারো। 0.051ই আসে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় যারা একটু ক্যালকুলেশনে ভুল করেছো। স্যার 0.05 আসে। আচ্ছা, জিরো জিরো পয়েন্ট, ফাইভ ওয়ান তার মানে হচ্ছে জাহারারই মনে হয় ক্যালকুলেশনে ভুল হয়েছে, একটু ক্যালকুলেশনটা ঠিক করে নিও, হ্যাঁ। আচ্ছা, এবার ধরো এটার ভিন্ন টাইপের একটা হচ্ছে কেন আমরা যদি ম্যাথ দিতে চাই, হ্যাঁ, যে এটার রিভার্স ভার্সন, রিভার্স ভার্সনে আমাদের কি হতে পারে, রিভার্স ভার্সনে আমাদের হতে পারে হচ্ছে ধরো তোমাকে বললো যে 0.2 মোল, 2 মোল চুনা পাথরের ভর কত, চুনা পাথরের ভর কত। এখন আসি এই চ্যাপ্টারের জন্য আমরা বেশ কিছু পদার্থের এরকম করে নাম জানবো, এই জিনিসগুলো হচ্ছে এখানে একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন হচ্ছে চুনাপাথর জিনিসটা কি, চুনাপাথর জিনিসটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, একে আমরা কি বলি, চুনাপাথর বলি। তাহলে এখন চলে আসো স্যার, এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আণবিক ভর বের করব, তারপর হচ্ছে মোল সংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি ডাব্লিউ। পয়েন্টটা কি স্যার বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে করো দেখি এটা কত আসে।
আচ্ছা, এটার জন্য একটু বইটা পাশে রাখবে। বইয়ের 62 পৃষ্ঠার মধ্যে পর্যায় সূত্র আছে, এই পর্যায় সারণী আছে। পর্যায় সারণী থেকে তুমি হচ্ছে গিয়ে ভরগুলা একটু বারবার করে দেখে নিতে হবে, হ্যাঁ স্যার। আর চ্যাপ্টারটা খোলা দরকার নেই আপাতত, জাস্ট 62 পৃষ্ঠাটা খুলে রাখো, যে ভরটা দরকার মৌলগুলোর ভরগুলা হচ্ছে একটু দেখে নেবে। আর আমি মোস্টলি যে সকল যৌগগুলো হচ্ছে তোমাদেরকে এখন উদাহরণ হিসেবে টানবো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবে পরীক্ষার জন্য। ওকে। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে কি পাচ্ছি? ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 প্লাস। কার্বনের ভর হচ্ছে 12 প্লাস। অক্সিজেনের ভর হচ্ছে 16। কয়টা আছে? 3টা আছে, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর ইকুয়াল তাহলে আমাদের কত হবে? টোটালটা ক্যালকুলেট করলে দেখবে 100 আসলো। কত আসলো? 100। এখন সে আমার এখান থেকে মোল সংখ্যা দিয়ে দিয়েছে, কত মোল সংখ্যা দিয়ে দিয়েছে? এন ইজ ইকুয়াল 0.2 মোল। ওকে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? যে চুনাপাথরের ভর বের করতে বলেছে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল 1। তাহলে আসি আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে হচ্ছে এখানে এবার ফর্মুলাটা বসিয়ে দেই, যে এন ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে? আমাদের ডাব্লিউ বের করতে বললো, তার মানে আমি লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন এম। তার মানে আমরা হচ্ছে কি করলাম, এই এমটাকে হচ্ছে এন এর সাথে আর গুণ করে দিয়েছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এন এর ভ্যালু কত? 0.2 ইন্টু এম এর ভ্যালু কত বেরিয়েছে? এম এর ভ্যালু বেরিয়েছে হচ্ছে 100। তাহলে ক্যালকুলেট করলে আমাদের কত আসছে? স্যার আমার 20 এসেছে। 20 এসেছে, 20 হবে আনসার। এখন দেখো, ডাব্লিউ যেহেতু আমরা বের করেছি, আমাদের যে উত্তরটা আসলো এটা কিন্তু গ্রাম এককে আসবে। কি আসবে? গ্রাম এককে। কারণ কি আমরা জানি ডাব্লিউর একক হচ্ছে গিয়ে কি? গ্রাম। ক্যাপিটাল এম এর কোনো একক নেই, বা দিতে চাইলে গ্রাম পার মোলে দিতে পারো, এবং এন এর একক তো মোল দেওয়াই আছে। সবাই কি মোলের এই পার্টটা বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, ফাইন। আমরা তাহলে এবার হচ্ছে নেক্সট স্টেপে যেতে চাই। ওকে। আচ্ছা, নেক্সট স্টেপটা আমাদের কি হচ্ছে? আমরা যদি এরকম যে কোনো একটা পদার্থ নিয়ে যদি হিসেব করতে চাই, তাহলে দেখা যায় হচ্ছে গেন, যদি সেটা গ্যাসীয় পদার্থ হয়। কি হয়? গ্যাসীয় পদার্থ। ওকে। আচ্ছা, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবে, গ্যাসীয় পদার্থেরও কি হচ্ছে, যে কোনো একটা পাত্রে যদি তুমি রেখে দাও, তাহলে সেই পাত্রের সে একটা আয়তন দখল করে। তাহলে ধরো আমার কাছে হচ্ছে গেন কি আছে, এই যে একটা পাত্র আছে, সে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমাদের কিছু পরিমাণ গ্যাস আছে। ফাইন। যদি এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস থাকে, এই যে যে পাত্র, এই পাত্রের মধ্যে গ্যাস থাকে, তাহলে এই পাত্রের যে আয়তন হবে সেটাই হবে গ্যাসের আয়তন। এখন আসি, গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, যদি আমরা কোনোভাবে গ্যাসের তাপমাত্রা বাড়িয়ে দেই, তাহলে তার আয়তন পরিবর্তন হয়, বেড়ে যেতে পারে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, যে গ্যাসের সাথে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের একটা সম্পর্ক আছে, সিমিলার ভাবে এর চাপেরও একটা সম্পর্ক আছে। তো যেহেতু তাপ বা চাপ এই জিনিসগুলা পরিবর্তন করলে আয়তনও পরিবর্তন হতে পারে, এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন নিয়ে রাখি। সেটাকে আমরা বলতেছি হচ্ছে এসটিপি। এসটিপি মিন্স হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে। এই এসটিপির জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা মান নির্দিষ্ট আছে, মানে সারা পৃথিবীতে আহ সারা পৃথিবীতে আমরা হচ্ছে কি করি, যে একটা নির্দিষ্ট মান নিয়ে আমরা হচ্ছে হিসেব করি। যেমন হচ্ছে ধরো, যে কোনো কেউ একজন চিন্তাই করতেই পারে যে আমি 30 ডিগ্রিতে ক্যালকুলেশন করলাম একরকম আসলো, আমি 20 ডিগ্রিতে ক্যালকুলেশন করছি, আয়তন তো ভিন্ন আসবে। তো সারা বিশ্বে যে কোনো পদার্থের জন্য একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন নিয়ে নেয়, সেটাকে আমরা বলছি হচ্ছে এসটিপি। এখন এসটিপি তে আমাদের টেম্পারেচারটা হচ্ছে থাকে
টেম্পারেচারটা থাকবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যাকে কেলভিনে ট্রান্সফার করলে আমরা বলি হচ্ছে 273 কেলভিন। বাট কেমিস্ট্রিতে 0 ডিগ্রি আপাতত মাথায় রাখলেই চলছে, যদি কখনো আমাদের প্রয়োজন পড়ে ব্যবহার করার তখন কেলভিনে নিয়ে নিতে হবে। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার উপায় হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের যেই ভ্যালুটা থাকবে এই ভ্যালুর সাথে 273 যোগ করে দিলেই আমরা কেলভিনে পাই। যেমন একটা এক্সাম্পল হিসেবে তুমি ধরতে পারো যে তোমাকে বলল যে 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন। ওকে, তাহলে যদি এটা বলে তাহলে আমরা কিভাবে কেলভিনে নিব? যেই ভ্যালুটা আছে এই ভ্যালুর সাথে সিম্পলি 273 যোগ করে দিবে। যোগ করে দিলেই হচ্ছে আমাদের কিসে ট্রান্সফার হয়ে যাবে? কেলভিনে ট্রান্সফার হয়ে যাবে। তখন আমাদের ভ্যালুটা কত দাঁড়াবে স্যার? আমাদের ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 283 কেলভিন। সো কেলভিনে নেওয়াটা খুবই ইজি। তো টেম্পারেচারের ভ্যালুটা আমরা পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এবং মাথায় রাখবে এটার জন্য আমাদের প্রেসারটা হবে হচ্ছে 1 atm। তাহলে আমরা বলছি হচ্ছে কি প্রেসার ইজ ইকুয়াল টু 1 atm। ওকে স্যার। এবং আয়তনের একক, যেহেতু আমরা এই গ্যাসের হিসেব করছি একটা পাত্রের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এই আয়তনের এককটা আমরা নিব হচ্ছে লিটার এককে। কি এককে? লিটার এককে হিসেব করতে হবে। এখন আচ্ছা, এইটুকু একটু লেখা শেষ করে নাও, তাহলে আমরা হচ্ছে কিন্তু সামনেরটায় মুভ করতে পারি। স্যার এটিএম বলতে কি বোঝায়? আর ভি অ্যাটমসফিয়ারিক দ্বারা কি প্রেসার। বলতেছে? এটিএম কে আমরা বুঝাই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে যেটাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। মণ্ডলীয় চাপ। আর আমরা এখান থেকে হচ্ছে ভি দ্বারা বুঝাই হচ্ছে, এই ভি মানে হচ্ছে ভলিউম। কি বুঝায়? ভলিউম। আর ভলিউম মানে হচ্ছে আমাদের কি হয়? আয়তন। ওকে স্যার, ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে যদি এইটুকু যাক, এখন আসি আমরা যদি যে কোনো গ্যাসের ক্ষেত্রে হিসেব করি। আমরা যদি গ্যাসের ক্ষেত্রে হিসেব করি, সে 1 মোল যে কোনো গ্যাস যদি নেওয়া হয় এসটিপি কন্ডিশনে, অর্থাৎ আমি এখান থেকে আরো একটা কথা একটু অ্যাড করে দেই যে আমার কোনটা রাখতে হবে, আমার ফিক্স রাখতে হবে টেম্পারেচার এন্ড প্রেসার। এর জন্য আমরা বলতেছি হচ্ছে এসটিপিতে, এসটিপিতে 1 মোল গ্যাস, যে কোনো 1 মোল গ্যাসকে পরিমাপ করলে দেখা যায় তার আয়তন আসে 22.4 লিটার। কে আসতেছে? 22.4 লিটার। এখন স্যার গ্যাসগুলা কে কে হইতে পারে? এখন মোস্টলি দ্বিপরমাণু গ্যাস যারা আছে তাদের কথা একটু বলে নিই। যেমন হচ্ছে একেবারে শুরুতে আছে হাইড্রোজেন, তারা দুইজন একসাথে থাকে, এটা দ্বিপরমাণু গ্যাস। তারপরে হাইড্রোজেনের পরবর্তীতে আমরা যদি একটু খুঁজে দেখি সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে নাইট্রোজেনকে, সে দ্বিপরমাণু গ্যাস। এর পরবর্তীতে আসে হচ্ছে অক্সিজেন, সেও দ্বিপরমাণু গ্যাস। ফ্লোরিন দ্বিপরমাণু গ্যাস। তারপরে হচ্ছে ক্লোরিন, সেও দ্বিপরমাণু গ্যাস। ব্রোমিন যদিও আমাদের কি হয়ে যায়, ব্রোমিনটা স্বাভাবিক অবস্থায় তরল থাকে, এর জন্য আমরা ব্রোমিনের কথা বলি না। কিংবা যদি আমাদের কি বলি আয়োডিন, আয়োডিনটা সাধারণত হচ্ছে কঠিন অবস্থায় থাকে। হ্যাঁ, এটা দ্বিপরমাণু, কিন্তু একজন হচ্ছে কি অবস্থায় থাকে? তরল থাকে। এবং আয়োডিন যাকে দেখছে এটা হচ্ছে কঠিন থাকে। সো এদের কথা আমরা বলবো না, বাট এরা দ্বিপরমাণু কিন্তু। স্যার 22.4 লিটার কোথা থেকে পাইলাম? এটা অলওয়েজ হচ্ছে গেন যতগুলাই হচ্ছে 1 মোল এই গ্যাসগুলা নেওয়া যদি হয়, 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের 1 মোল পরিমাণ নিলে এটার আয়তন পরিমাপ করে দেখা গেছে হচ্ছে 22.4 লিটার হয়। একটা ধ্রুব সংখ্যা পাওয়া যায় ক্যালকুলেট করলে বা আহ পরিমাপ করলে হচ্ছে। ওকে, যেমন ধরো তুমি যে, মানে স্যার এটা কি এটা স্যার কি? মানে এটা কি 1 মোল গ্যাস পরমাণুর জন্য কি এটা ফিক্সড? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অলওয়েজ একটা মানে ফিক্স। স্যার যেমন এটা কি শুধু দ্বিপরমাণুর ক্ষেত্রে?
না, দ্বিপরমাণুক না, যে কোনো গ্যাসের ক্ষেত্রে। যেমন হচ্ছে আমি আরো কয়েকটা এক্সাম্পল নিই। সে আমার H2O, সে কি আকারে আছে, সে গ্যাসিয়াস কন্ডিশনে আছে, তাহলেও তার কি হবে, আয়তন হিসাব করতে পারবো। কার্বন ডাই অক্সাইড আছে, এটা যখন গ্যাস থাকবে তখনও আমরা এটা হিসাব করতে পারবো। আরো ধরো আমার কাছে কি আছে, HCl গ্যাসিয়াস কন্ডিশনে আছে। মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। পয়েন্টটা কি স্যার ক্লিয়ারলি বুঝতে পেরেছো? যে এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা হচ্ছে গ্যাস, গ্যাসের জন্য আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এভাবে হিসেব করতে পারি কি, যেমন ধরো আমরা যদি বলি যে 1 মোল, আমরা এখান থেকে বলছি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন আয়তন সমান 22.4 লিটার। আচ্ছা, তাহলে আমরা এভাবে কি বলতে পারি, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে তার ভরটাও হিসেব করে নিতে পারি। কিভাবে ভরটা হিসেব করে নিতে পারি, যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত হয়? আমরা নর্মালি জানি হচ্ছে যে কার্বনের ভর 12 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে আমরা দিলাম হচ্ছে 16 গুণ 2। ওকে, তার মানে আমাদের কত হচ্ছে, আমি একটু আরেকটু জায়গা নিয়ে লিখি, যে 12 প্লাস 16 গুণ 2, দ্যাট মিনস আমার ভ্যালু হয় হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কিন্তু কি হবে, 22.4 লিটার। মানে তুমি গ্রাম এককে ভর বের করে নিলে, এটার আয়তন যখন পরিমাপ করবে তখন হচ্ছে 22.4 লিটার হলো। তাহলে স্যার আমরা এভাবে করেও বলতে পারি, আমরা ছোট কিছু অঙ্ক দিয়ে শুরু করি, এরপরে হচ্ছে কিনা আমরা ইকুয়েশন ফর্ম করব, ইকুয়েশন ফর্ম করে হচ্ছে করার চেষ্টা করব। যেমন ধরো আমাকে এরকম ভাবে বললো যে সরি, স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হাইড্রোক্লোরিক লিকুইড ফর্মে থাকে না? লিকুইড ফর্মে থাকে, যদি আমরা এটাকে গ্যাসে ট্রান্সফার করে নেই তখন হচ্ছে আমরা এখান থেকে কি পাবো, আয়তন পেতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এরকম বললাম, ধরো 6 লিটার 6 লিটার নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? এই আয়তন তো দেওয়াই আছে গ্যাসের। মোল সংখ্যা কত, একেবারে ইজিটা আমরা দিচ্ছি, মোল সংখ্যা কত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হিসেবে নিতে পারি কি, সিমিলারলি দেখো মোল সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা যেটা কমন জিনিস জানি সেটাকে আমরা ডানে রেখে দিব। তাহলে আমাদের কি হচ্ছে, যে আহ যেটা বের করতে বললো সেটাকে আমরা হচ্ছে ডানে রাখবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, 22.4 লিটার নাইট্রোজেন এর মোল সংখ্যা সমান এক। স্যার এখানে 22.4 লিটার কেন আসলো, 6 লিটার না? না, 6 লিটার তো বের করতে বললো, কিন্তু দেখো এই 22.4 লিটারটা ফিক্স না, 1 মোল সমান তো আমি এটা জানি, যেটা জানি সেটা আমি ফার্স্টের লাইনে লিখে নিব। আর 6 লিটারে বের করতে বললো, তাহলে আমরা বের করব কি যে সুতরাং 6 লিটার নাইট্রোজেনের মোল সংখ্যা, এই যে এবার দেখো তোমার 6 লিটারটা চলে আসছে যেটা বের করতে বললো। মোল সংখ্যা যেহেতু এটা আমরা ক্যালকুলেট করে ফেলছি, ইজ ইকুয়াল 1 × 6 লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা কত আসছে? স্যার 0.26। 0.26। ওকে, ফাইন, 0.26 লিটার। তাহলে সিম্পলি আমরা এটা বের করে ফেলতে পারলাম। ধরো এই কোশ্চেনটাকে আমরা হালকা একটু মডিফাই টাইপের হচ্ছে গিয়ে করে নেই। যেমন কোশ্চেনটা যদি আমাদের এরকম আসতো যে, বাসায় আছি তো, বাসায় রাতের বেলায় আহ ইয়ে মরিচ ভাজতেছে, মনে হয় শুকনো মরিচ ভাজতেছে, কাশি আসতেছে খালি, আন্তরিক দুঃখিত। আচ্ছা, এবার ধরো তোমাকে এরকম বলে দিছে যে 12 গ্রাম 12 গ্রাম অক্সিজেন গ্যাসের
অক্সিজেন গ্যাসের আয়তন কত? ওকে, আয়তন কত? তাহলে এখন একটু স্যার খেয়াল করে দেখো তো, আমরা আগে একটু দুইটার ইকুয়েশনটাকে একটু মেলানোর চেষ্টা করি। যেমন হচ্ছে যে 12 গ্রামের কথা উল্লেখ আছে, তার মানে এটা নিশ্চয়ই আমরা আগে দেখে আসছি যে এইটা হচ্ছে গিয়ে আমাদের কিসের ভ্যালু? র্যান্ডম একটা ভর। র্যান্ডম ভর যদি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে ডাব্লিউ, র্যান্ডম গ্রামে প্রকাশিত ভর ডাব্লিউ। আর এই জায়গায় আয়তন বের করতে বললো, দ্যাট মিনস আমার হচ্ছে ভিটা বের করতে হবে। তাহলে চলো আমরা আগে একটু কমন যে জিনিসটা জানি সেটা একটু চিন্তা করে নিই। যেমন হচ্ছে আমরা যদি বলি 1 মোল, 1 মোল অক্সিজেন সমান হচ্ছে কত হয়? 16 × 2 সমান 32 গ্রাম। আবার আসি, আমি যদি আয়তনটা 1 মোলের সাথে হিসেব করি, যে 1 মোল অক্সিজেন সমান, আমরা জানি হচ্ছে 22.4 লিটার। তাহলে আমি কি এভাবে কি বলতে পারি না, দেখো আয়তন বের করতে বলছে তার মানে হচ্ছে আয়তনটা ডানে রাখবো, আর ভরটা দিয়ে হিসেব করতে বলছে তাই ভরটাকে বামে নিব। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 32 গ্রাম ও এর ও এর আয়তন সমান 22.4 লিটার। তাহলে আমরা এই জায়গা থেকে হচ্ছে গিয়ে কি নিতে পারি, যে আমাকে কোশ্চেনে চেয়েছে হচ্ছে 12 গ্রামে কত হচ্ছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি হচ্ছে 12 গ্রাম ও এর আয়তন ইজ ইকুয়াল 22.4 গুণ 12 ডিভাইডেড বাই আমাদের কত ছিল? 32। তাহলে ক্যালকুলেট করলে দেখো এটাও 12 গ্রাম ছিল, এটাও গ্রাম, এটা হচ্ছে লিটার, তাহলে শুধুমাত্র লিটারটা থেকে যায়। তাহলে ক্যালকুলেট করলে কত আসে স্যার, বলো? 8.4। 8.4, 8.4। এককটা কি হবে? লিটার। ওকে, তাহলে এখন একটু আসো, সবার যদি এটুকু লেখা হয়ে যায় আমরা তাহলে এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করার ট্রাই করব, হ্যাঁ? আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই জায়গাটায় একটু চলে আসি। দেখো তো, এইটা একটা অজানা আয়তন ছিল, তাহলে অজানা আয়তনকে আমরা শুধু ভি দিয়ে প্রকাশ করছি এবং এটা লিটার এককে, তাই নিচে এল দিলাম। আর নিচে 22.4 লিটার, এটা ফিক্স। তার মানে মোল সংখ্যার সমান এটা পেলাম। তাহলে আমরা কি স্যার একটু আগে যে ইকুয়েশন একটা জেনারেট করছিলাম এটার মধ্যে কি আমরা লিখতে পারি যে এন ইজ ইকুয়াল ভি লিটার এককে ডিভাইডেড বাই 22.4 লিটার, লেখা যায় না? তাহলে এন সমান এইটা, আবার এন সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার? বলা যায় তো? যদি বলা যায় সেই ক্ষেত্রে দেখো তুমি এই সিমিলার ম্যাথটা আমরা এই ফর্মুলা ব্যবহার করে হচ্ছে এখানে করতে চাই, করলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে চলো আমি সেটাও ফর্মুলা ব্যবহার করেও দেখাই দিচ্ছি যে আমরা কিভাবে এটা করতে পারি। যেমন আমার এখান থেকে প্রদত্ত ভর কোশ্চেনে দেওয়া ছিল 12 গ্রাম, দ্যাট মিন্স আমার এখানে দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 12 গ্রাম। আচ্ছা, আর বের করতে বললো হচ্ছে গিয়ে কি আয়তন কত। তাহলে ভি ইজ ইকুয়াল হোয়াট? এখন আসো ডাব্লিউ যেহেতু আমরা লিখে ফেলছি, ডাব্লিউ এর সাথে সম্পর্ক হচ্ছে এম এর। তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে আমরা একটু লিখে ফেলি, এম অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 16 × 2, দ্যাট মিনস 32। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চলো ডাব্লিউ আর এম এর ভি এর সম্পর্কটা হচ্ছে কিনা একটু লিখে ফেলি। তাহলে আমাদের হবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই
এম অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু, আমরা এই জায়গা থেকে লিখতে পারছি ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। ওকে, তাহলে এবার চলো ভ্যালুগুলো বসাই দিই। ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে 12 ডিভাইডেড বাই অক্সিজেনের ভ্যালু আমরা বের করে নিলাম হচ্ছে 32 ইজ ইকুয়াল টু ভি লিটার এককে ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ভি এল ইজ ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই আমাদের কত হচ্ছে যে আর কোন মিস্টেক করছি, দেখো আমাদের উপরে হবে হচ্ছে 12 গুণ 22.4 ডিভাইডেড বাই 32। জাস্ট আমাদের এখান থেকে কি হলো, এই যে 22.4 লিটারটা 8 গুণ হয়ে 12-এর সাথে গুণ হয়ে উপরে চলে আসলো, আর 32 নিচে ছিল 32। খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা আর আমাদের বাম পাশে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম হয়ে গেছে, খেয়াল করছো, যেটা আমরা ঐকিক নিয়মে বের করলাম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবো সেম টাইপের একটা উত্তর আসছে, অর্থাৎ 8.4 লিটার। বুঝলে? জি স্যার, কিন্তু ঠিক আছে। স্যার W/m O2 সমান সমান তো VL/22.4L, কিন্তু স্যার এটা তো মোল সংখ্যা না। হ্যাঁ, তুমি দেখো এখান থেকে তুমি যদি এটা লেখো, আমরা এই ইকুয়েশনটা কিভাবে মিল করি, এন সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আবার এন সমান ভি ডিভাইডেড বাই 22.4। তার মানে দুইটা সমানই যদি এন হয় তাহলে আমি লিখতে পারি না ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। স্যার এখানে কি এম দ্বারা আয়তনও বোঝানো যাইতেছে? হ্যাঁ, এম দ্বারা হচ্ছে আণবিক ভর, এম দ্বারা হচ্ছে, এন, ছোট এন। এন হচ্ছে মোল সংখ্যা, ধরো এটা লিখছিলাম আণবিক ভর। আর এই এন দ্বারা আমরা তো মোল সংখ্যা বুঝাই, এটা তো আমরা শুরুতেই লিখে নিয়েছিলাম, ওইটুকু মনে হয় একটু মিস করে ফেলেছো। এই যে খেয়াল করে দেখো, এন অলওয়েজ মোল সংখ্যা, ডাব্লিউ হচ্ছে গ্রামে স্যার প্রকাশ ভর। এখানে তো এন সমান সমান VL/22.4L হচ্ছে, কিন্তু এটা তো স্যার আয়তনের ইয়া না, মানে আয়তনের সূত্র না। হ্যাঁ, আমরা তো সেটাই লিখলাম, এই যে এন সমান মোল, এটা অলওয়েজ মোল। এই ভি দিয়ে আমরা আয়তন বুঝাই, এই ভি ব্যবহার করার কারণে যে আমরা এন পাচ্ছি, এই এন তো মোলই থাকবে অলওয়েজ। জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, তাহলে আশা করি এটা হচ্ছে গেন ক্লিয়ার হইল। এবার আসি, আমরা এবার কি করব, আরেকটা হচ্ছে গেন আইডিয়াতে একটু আসতে চাই। সেই আইডিয়াটা হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে যে ধরো আমরা একটা সংখ্যা নিব, সেই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে হচ্ছে হিসাব করতে চাই, ধরো তোমাকে আমি একটা র্যান্ডম সংখ্যা বললাম যে 6। হ্যাঁ, 6 হচ্ছে একটা স্পেশাল নাম্বার। এই 6 সংখ্যার তুমি যদি কলম নাও, 6টা কলম নাও, কলমের ভর দেখবে হচ্ছে গেন কি আসলো, ধরো হচ্ছে 10 গ্রাম করে, 60 গ্রাম আসলো। তুমি যদি 6টা কলম নেওয়ার জায়গায় তুমি যদি 6টা কি নাও, 6টা হচ্ছে গিয়ে 6টা বই নাও, 6টা বই, তাহলে খেয়াল করে দেখো 6টা বইয়ের ক্ষেত্রে তার ভর হবে হয়তো বা দেখা যাবে যে 50 গ্রাম করে, 300 গ্রাম হচ্ছে প্রতিটা বইয়ের ভর, ধরো ধরে নাও 50 গ্রাম করে, 300 গ্রাম আসলো। তার মানে এই যে একটা স্পেশাল সংখ্যা, এই একটা স্পেশাল সংখ্যা ধরে আমি র্যান্ডম জিনিসের হচ্ছে এখানে কি করতেছি, ভর বের করতেছি। তো বিজ্ঞানী অ্যাভোগেড্রো এরকম একটা স্পেশাল নাম্বার দিছিলেন, বের করছিলেন, উনি বিভিন্ন ক্যালকুলেশন করে বের করলেন, সেই সংখ্যাটা হচ্ছে কত, উনি সংখ্যাটা বের করলেন হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 নামক একটা সংখ্যা বের করলেন, যাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি অ্যাভোগেড্রো সংখ্যা। আমরা বলছি হচ্ছে অ্যাভোগেড্রো সংখ্যা, অ্যাভোগেড্রো সংখ্যা। আচ্ছা, একে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল এন, নিচে হচ্ছে একটা এ দিয়ে। আচ্ছা, নাম্বার অফ অ্যাভোগেড্রো, হ্যাঁ এটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে গিয়ে কি, যে নাম্বার অফ অ্যাভোগেড্রো
আচ্ছা, তাহলে এই নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে এইটা উনি বের করে বললেন যে এই সংখ্যক আমি যে কোনো পদার্থ যদি নেই তার ভর হবে 1 মোলের সমান। কি হবে? 1 মোলের সমান। যেমন ধরো আমি যদি কি করলাম, আমি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t কি নিলাম, 23t কার্বন ডাই অক্সাইড নিছি। তাহলে তার ভর কত হবে? তার ভরটা ক্যালকুলেশন করলে দেখবা হচ্ছে কি কি আসতেছে, 44 গ্রাম। একটু আগে আমরা দেখছিলাম এর আণবিক ভর বের করে যে সাধারণত কি হয়, যে কার্বন ডাই অক্সাইডের ভর 44 হয়, আর আমরা যেহেতু 1 মোল বললাম, 1 মোলের ভর কত হচ্ছে 44 গ্রাম। বা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, সমান 1 মোল। আচ্ছা, ডাব্লিউটা কেটে দেই। সমান হচ্ছে 1 মোল। আবার সেই 1 মোল সমান হচ্ছে গিয়ে আমাদের কত হবে, 44 গ্রাম। আবার তুমি এটাও বলতে পারো 1 মোল মানে তো আমরা জানি 22.4 লিটার। তুমি এভাবে 22.4 লিটারও হচ্ছে লিখতে পারো। তাহলে আমি যদি এরকম ভাবে বলি যে 10টি 10টি H2O এর ভর কত, এবং তার সাথে আরো একটা হিসেবে যাচ্ছি, আয়তন কত। দুইটা কথাই বললাম। আবার তুমি চাইলে এখান থেকে আরো একটা কোশ্চেন বানায় নিতে পারো যে মোল সংখ্যা কত। হ্যাঁ, মোল কত। তাহলে আমরা একটা জিনিস থেকে অনেকগুলা হচ্ছে গেন কি করে নিলাম, অনেকগুলা হচ্ছে গেন কোশ্চেন বানায় নিলাম একটা ডেটা থেকে। তাহলে এখন আসি আমাদের জানা ভ্যালু কি। আমাদের জানা ভ্যালুটা হচ্ছে যে 6.023 ইন্টু 10⁻23t H2O এর ভর সমান কত। আমরা ভর তো জানি, যেটা জানা মান সেটা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে কত, 18 গ্রাম। সুতরাং আমাকে বের করতে বললো হচ্ছে 10টি, তাহলে আমরা কি লিখতে পারি, 10টি H2O এর ভর হবে হচ্ছে 18 × 10 ডিভাইডেড বাই, আমি এবার এই বড় সংখ্যাটা না লিখে আমি লিখছি ছোট করে, বাট তোমরা হচ্ছে গিয়ে পুরো সংখ্যাটাই হচ্ছে লিখবে। তাহলে ক্যালকুলেশন করে বলো তো কত আসে। 2.988543115 into 10⁻22। স্যার গোড়া থেকে আবার একটু জোরে বলতে হবে, শুরুর পার্টটা সাউন্ড খুব লো এসেছিল, আমি শুনিনি। 2.988 2.988 এনাফ, আর দরকার নেই। ইন্টু 10⁻, কত এসছে, -22। -22। দেখো আমরা ভর বের করছি, তাহলে কি হচ্ছে, একক গ্রাম। তার মানে আমি এইখান থেকে কি পেলাম, আমি এই জায়গা থেকে ভরটা বের করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের কি ছিল, ভর। এবার সেকেন্ড কোশ্চেনটায় আমাকে বলছে হচ্ছে গিয়ে কি, আয়তন কত। তাহলে স্যার আয়তনটাও আমরা সিমিলার ওয়েতে বের করতে পারি। তো আয়তনটা যদি আমরা সিমিলার ওয়েতে বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, আবার অ্যাভোগাড্রো সংখ্যক, আমি শর্টকাটে লিখছি, তোমরা বড় করে লিখবে। অ্যাভোগাড্রো সংখ্যক H2O এর আয়তন আয়তন কত, 22.4 লিটার। সুতরাং আমরা বলতে পারি 10টি H2O এর আয়তন ইজ ইকুয়াল টু 22.4 লিটার গুণ 10 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। ক্যালকুলেট করে বলো এখান থেকে আমরা কত ভ্যালু পাচ্ছি। স্যার 3.71 3.7195। into 10⁻24। ইন্টু 10⁻⁻। 5 নেই তো, 5 নেই তো। 7 স্যার 7 আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি কেটে আচ্ছা, দিচ্ছি। 7 9 পর্যন্ত নিলেও হচ্ছে। বলো 10⁻⁻ কত ছিল, -22। 22।
-22 কোন এককে আসলো? লিটার এককে। তার মানে আমি এই জায়গাটায় কি বের করে ফেললাম? আমি এই জায়গাটায় হচ্ছে আয়তন বের করে ফেলছি। হ্যাঁ, তাহলে এটা আমাদের হচ্ছে একটা আয়তন। ফাইন। আচ্ছা, ফাইনাল কোশ্চেন। ফাইনাল কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে যে মোল সংখ্যা কত। তাহলে চলো মোল সংখ্যাটাও সিমিলার ওয়েতে আমরা বের করতে পারি, যে অ্যাভোগেড্রো সংখ্যক H2O এর মোল সংখ্যা মোল সংখ্যা সমান 1। সুতরাং আমাদের কি হচ্ছে, 10টি 10টি H2O এর মোল সংখ্যা। একটু খেয়াল রাখবে যখন তোমরা এরকম ডট ডট করে লিখবে, এইসব সংকেতের ক্ষেত্রে কিন্তু কখনো ডট ডট দেবে না। হ্যাঁ, এইসব সংকেতের ক্ষেত্রে তোমরা কি করবে, পুরো সংকেতটাই লিখবে। আচ্ছা, তাহলে সংখ্যা কত হচ্ছে, 1 × 10 ডিভাইডেড বাই, আমাদের এখান থেকে ভ্যালু হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে ক্যালকুলেট করলে কত থাকছে? 1.66 × 10⁻23 আচ্ছা, 1.66, এই 10 ডিভাইডেড বাই ইন্টু এত করলে 10 এটা ইনভার্স। আসছে বলো তো? আচ্ছা, হ্যাঁ, 10 ইনভার্স 23। 23। 23t। তার মানে খেয়াল করে দেখো, এখানে আমরা কি করে ফেললাম, এই জায়গাটায় আমরা হচ্ছে সংখ্যা কত সংখ্যক হতে পারে সেই ভ্যালুটা হচ্ছে বের করে ফেললাম। খুবই সিম্পল, খুবই ইজি। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি, যে মোল সংখ্যা, এটা তো আমার মোলের হিসেব, তাই না? তাহলে মোলের হিসেবটা চলো আমরা এখান থেকে একটু ইকুয়েশন জেনারেট করার ট্রাই করি। এটা সমান, আমি তো মোল বের করছি তাই তো, তার মানে এন বের করলাম। এই যে 10 মানে একটা র্যান্ডম নাম্বার ছিল, মানে 10টা সংখ্যক, এই র্যান্ডম নাম্বারকে আমরা এন দিয়ে প্রকাশ করি, ডিভাইডেড বাই এন এ ইজ ইকুয়াল টু এন হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন ইজ ইকুয়াল টু, র্যান্ডম যে কোনো সংখ্যা দেওয়া যদি থাকে প্রশ্নে, সেই সংখ্যাটা হচ্ছে এন নাম্বার ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমি এই জায়গা থেকে ইকুয়েশনে দেখো আমি কি বসাতে পারি, এন ইজ ইকুয়াল, এই জায়গায় আমরা ইকুয়েশনটাকে একটু লেন্দি করছি, এন ডিভাইডেড বাই এন এ। ওকে। আচ্ছা, তাহলে এই ফর্মুলা থেকে চাইলে তুমি দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ, ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ, এভাবেও করতে পারো। এখন তোমাদের কাছে ঠিক যতগুলো ম্যাথ ছিল এখানে, তুমি প্রত্যেকটা ম্যাথে এই সিমিলার ওয়েতে না করতে পারবে। যেমন ধরো আমি যদি এই অঙ্কগুলো একটু দেখাই, যেখানে আমার কি বলছে, প্রথম ম্যাথটায় ভর বের করতে বললো, তার মানে ডাব্লিউ বের করতে হবে কি থেকে, সংখ্যা থেকে, 10টি, তার মানে এন থেকে। তাহলে এই জায়গায় আমাদের ইকুয়েশনটা কি হওয়ার কথা ছিল, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। যেহেতু আমার এন বের করতে, ডাব্লিউ বের করতে বললো, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এন ইন্টু এম ডিভাইডেড বাই এন এ। এখান থেকে তুমি ভ্যালু বসিয়ে কি করতে পারছো, ডাব্লিউ ক্যাপিটাল এন মানে কি বোঝা জানি? নাম্বার, সংখ্যা। হ্যাঁ, এদের কি হচ্ছে, স্যার এটার কি কোনো নির্দিষ্ট মান আছে নাকি যে কোনো মান এটা? এন যে কোনো মানটা, অজানা সংখ্যা বা যে কোনো র্যান্ডম সংখ্যা দেওয়া। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো আমাদের জন্য ফিক্স ভ্যালু 6.023 ইন্টু 10⁻23। ওকে। আচ্ছা, স্যার এটা কি 1 মোলের জন্য? হ্যাঁ, এক এক মোলের সাথে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে হিসেব করছি, দেখো 1 মোলের সাথে নিচেরটা মিলবে। 1 মোল মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। ওকে, 1 মোল মানে 22.4 লিটার। 1 মোল মানে তার আণবিক ভরের সমান। বুঝছি স্যার। ওকে স্যার, তাহলে এখন এটার জন্য তুমি দেখো এন এন এর ভ্যালু কত ছিল, 10। দেখো আমরা একটু যদি বসাতে চাই, 10 ইন্টু আণবিক ভর, পানির আণবিক ভর হচ্ছে 18, ডিভাইডেড বাই আমার হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23। ওকে, 10⁻23। তাহলে খেয়াল করে দেখো এই ইকুয়েশনের সাথে মিলে গেল, এই যে এখানে যে ইকুয়েশনটা ছিল তার সাথে এটা দেখো মিলে গেছে। সিমিলার ওয়েতে
তুমি কি করতে পারো, এটার জন্য আমরা লিখতে পারি যেমন আয়তনের সাথে সংখ্যার সম্পর্ক। খেয়াল করে দেখো, সংখ্যার সাথে আমাদের আয়তনের সম্পর্ক। তাহলে যেহেতু সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে, সেই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা কিভাবে লিখতে পারছি? আমি লিখতে পারছি হচ্ছে যে n ডিভাইডেড বাই এন এ ইজ ইকুয়াল ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে তুমি এখান থেকেও ইকুয়েশনটা বের করলে তুমি দেখবে যে ভি এর ভ্যালুটা আমার এই যে এখানে যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম এর সাথে মিলে যাবে। সিমিলার ওয়েতে ফাইনালি এখানে যেটা আছে এটা তো একেবারেই ইজি, যেটা আমরা একটু আগেই দেখিয়ে ফেলেছি যে এন সমান এন ডিভাইডেড বাই এন এ। তাহলে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে যে কোনোটার সাথে আমি যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই ফর্মুলাটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যতগুলাই আমরা লিখছি এন ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম। দেখো ডাব্লিউটা র্যান্ডম, র্যান্ডম একটা ভর, আর নিচের জিনিসটা তুমি জানা মান, নিচের মানটা কি জানা। সিমিলারলি দেখো ভিএল, এই আয়তনটাও র্যান্ডম একটা আয়তন, যদি বের করতে পারে কত আয়তন হবে, এটা তো র্যান্ডম একটা আয়তন আসতেছে, বাট নিচেরটাও 22.4, এটা কিন্তু ফিক্স ধ্রুব সংখ্যা বা এটা আমাদের জানা মান। ওকে ফাইন। আবার খেয়াল করে দেখো এন এর ভ্যালু, এটা র্যান্ডম একটা সংখ্যা, র্যান্ডম একটা সংখ্যা, কিন্তু নিচে যেই এন এ, এই এন এর ভ্যালু হচ্ছে গেন কি 6.023 ইন্টু 10⁻23, যেই মানটাও আমাদের কি বলো, জানা মান। তাহলে যেহেতু আমাদের কি হচ্ছে, ইকুয়েশন গুলা মনে রাখাটা খুব সহজ। এন সমান হবে কি অজানা ডিভাইডেড বাই জানা মানগুলা, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকেরই কি আছে একটা সম্পর্ক করে দিছে কে, এই মূল সংখ্যাটা প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক স্থাপন করে দিল। পয়েন্টটা কি স্যার ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে, আশা করি এই জিনিসগুলো হচ্ছে কিন বুঝতে পেরেছো। এই জিনিসগুলা খুব ইজি জিনিস, খুব সিম্পল জিনিস। তো এইটুকু পার্টের মধ্যে যা যা আছে, নেক্সট টাইমে হচ্ছে কিন কি করবে যে বই থেকে হচ্ছে কিন যতগুলা তোমরা কোশ্চেন পারো সেই কোশ্চেন গুলা হচ্ছে সলভ করবে, সলভ করলে দেখবে যে পুরাপুরি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে।